আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতেই ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আইনানুগ ব্যবস্থার ঘোষণা। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয়, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তা সহ খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য শুরু থেকেই বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বিগত সরকারের সময় দল ও পরিবারের পক্ষ থেকে দেওয়া বিদেশে যাওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয় অন্তত 20 বার। দেখেন, আমার কাছে এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। হাসিনা সরকারের এমন নেতিবাচক আচরণকে চরম মানবতা বিরোধী ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে আসছে বিএনপি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বেশ কয়েক বছর ধরেই দেশব্যাপী টানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটি। তবে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাল্টায় দৃশ্যপট। সব অভিযোগ থেকে দায়মুক্ত হন খালেদা জিয়া। আপিল বিভাগের রায়ে দুদকের 2 মামলায় খালাস পাওয়ার পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক 37টি মামলাই বাতিল হয় বেগম জিয়ার। অভ্যুত্থানের পরদিনই নিজের পাসপোর্ট ফিরে পান বিএনপি চেয়ারপারসন। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রক্রিয়া। 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের 16 জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্য গিয়েছিলেন খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফিরেন তিনি। সে সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা সেবা নিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার এবারের সফর শুধু চিকিৎসার জন্যই তাৎপর্যপূর্ণ নয়, বরং দীর্ঘ 7 বছর পর লন্ডনে থাকা বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে তার। সঙ্গে রয়েছে আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার পরিবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। ঝড়ে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে। দেশটির ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। ৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। এক দশকের বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষারঝড় ও শীতলতম তাপমাত্রার মুখে যুক্তরাষ্ট্রবাসী। দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় এরই মধ্যে ওইসব এলাকায় 2 ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে দেশটির সেন্ট লুইস মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2000-এরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে 1,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারঝড়ের কারণে কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে তুষারঝড়টি আটলান্টিক এলাকা থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। এক দশকের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। 6 কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের কবলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। সুমেরু অঞ্চলে প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বয়ে যেতে পারে। এতে ওইসব অঞ্চল গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS। জাকিয়া আক্তার, চ্যানেল আই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর কানাডা জুড়ে চলছে আলোচনা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও। কবে ট্রুডো পদত্যাগ করবেন এবং এর ফলে আগাম নির্বাচনের সম্ভাবনা আছে কিনা কানাডা থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি। জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তিনি কি সত্যি পদত্যাগ করেছেন না পদত্যাগ করতে যাচ্ছেন, এই বিষয়ে আসলে ট্রুডো কি বলেছেন আমরা একটু দেখব। As party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. Okay. Last night I asked the president. ট্রুডো অলরেডি ঘোষণা করেছেন তিনি কানাডার যে লিবারেল পার্টি প্রেসিডেন্ট তাকে বলেছেন নতুন লিডার আনতে। তাহলে তিনি কবে পদত্যাগ করতে যাচ্ছেন এ বিষয়ে আমরা কথা বলেছি স্কারবোরো সাউথ ওয়েস্টের লিবারেলের যে নেতা এক্স প্রেসিডেন্ট এবং বর্তমানে পলিসি চেয়ার মিস্টার কফিলউদ্দিন পারভেজের সঙ্গে। তো জাস্টিন ট্রুডো আসলে কবে পদত্যাগ করতে পারেন? ধন্যবাদ সঞ্জয় চাকি। জাস্টিন ট্রুডো এখনো পদত্যাগ করেননি, তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগ করবেন আগামী মার্চের 24 তারিখ পর্যন্ত। তিনি পার্টির লিডার হিসেবে থাকবেন এবং প্রাইম মিনিস্টার হিসেবে থাকবেন পার্টির নতুন লিডার নেতৃত্ব আসা পর্যন্ত, তারপর তিনি রিজাইন করবেন। তো তিনি জাস্টিন ট্রুডো রিজাইন করলে কি আগাম নির্বাচনের কোনো আশঙ্কা আছে না অক্টোবর পর্যন্ত চলবে এই গভর্নমেন্ট? সেক্ষেত্রে আপনারা জানেন যে লিবারাল পার্টি এখন মাইনরিটি গভর্নমেন্ট, সেক্ষেত্রে তৃতীয় দল NDP যদি তাদেরকে সেই সমর্থন দেয় মার্চে, তখন হয়তো আগামী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। যদি তারা সমর্থন উইথড্র করে তাহলে আবার সেই নির্বাচন ডিক্লেয়ার হবে। আসলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে 24শে মার্চের পর। তো এখন আছে এই আপডেট কানাডার রাজনীতির। গুমের অভিযোগে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেপ্তারের বিষয়ে 12ই ফেব্রুয়ারি জানাতে বলেছেন আদালত। একই দিনে গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিরোধীদের দমনে গুম করা হতো বলে ট্রাইব্যুনালে অভিযোগ করে প্রসিকিউশন। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে 2014, 2018 ও 2024-এর নির্বাচনের আগে। এই সময় মাইকেল চাকমা সহ 1676টি গুমের ঘটনা ঘটেছে বলে আদালতকে জানান তারা। বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে
ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শুনানির সময় ট্রাইব্যুনালের এজলাসে ছিলেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে তারপর হঠাৎ করে শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়ালি দোষী সেই বিচারের আওতায় আসবে। তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গুমের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নেবেন তারা। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। দেশের বাইরে থাকলেও এটি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ। তবে এই সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচার সহ বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে গত 17 ডিসেম্বর থেকে বেশ কিছু অনুসন্ধান করছে দুদক। পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অধিকাংশ সদস্য বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেক্ষেত্রে অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয়ায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের কর্মকর্তা পরিচয়ে বেশ কিছুদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন প্রতারণা করে আসছে একটি চক্র। সেই চক্রের 2 জন সদস্যকে আজ গ্রেপ্তার করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ক্লাব সদস্যরা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে বিশ্ব। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই প্রয়াসের অংশ হিসেবে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রা। বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এরপর পরিচিতি অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ক্লাবের সদস্যদের। সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে সবুজায়ন আন্দোলনে কার্যকর ভূমিকার অঙ্গীকার ক্লাবের সদস্যদের। তিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। এখন আবার দেশ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমরা গাজীপুরের যে জীববৈচিত্র্য আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই প্রকৃতি নিয়েই কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। আমার এখানে একাত্ম হওয়া, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া,
এটা তো আমাদের আকাঙ্ক্ষা থাকার কথা, আজকে সেটা পরিপূর্ণ হলো। নদী তার যে জীবন আছে, তার যেটা চলবার ক্ষমতা আছে, এটা আমরা হারিয়ে ফেলছি আমাদের নগরায়নের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে একটা প্রকৃতি ভাবনা তৈরি করা, অর্থাৎ এই একটা এডুকেশন দেওয়া। আর এই এডুকেশনটা কি করবে, আমার কিন্তু নলেজটা বাড়বে। স্কিল হলেই কিন্তু অ্যাওয়ারনেস আসবে, আর অ্যাওয়ারনেস আসলেই কিন্তু কনজারভেশনটা আসবে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সভ্যতা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তো জয়দেবপুর পরে হয়ে গেল গাজীপুর, কিন্তু নাম বদলানো হয়েছে, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হয়ে গেছে। যারা ব্যবসায়ী এবং যারা ক্ষমতার কাছাকাছি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই গাজীপুরের। একটা তো নদীতে ফেলছি আমরা বর্জ্য, আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচে ফেলছি, এবং এইটার মতো গুরুতর অপরাধ আর হতে পারে না। আমরা ভুলে যাই আমি নিজেও সমস্যায় পড়বো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে, এবং আমি কিন্তু দেশেরও ক্ষতি করলাম। এই দুষ্কর্মগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা যেই ভাবে আগালে আমাদের এই সমস্যার সমাধান হবে সেটাই করতে হবে। দেশটা আমাদের, আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। শুধু দেশেই নয়, আত্মমানবতার সেবার পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও খণ্ডকালীন চাকরির সুযোগ তুলে ধরতে রাজধানীতে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি এবং অনস্পট অ্যাডমিশনের সুযোগ পান শিক্ষার্থীরা। এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজিত এক্সপো উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাব্বানী হোসাইন। সে সময় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন এবং অন্যরা। এবার রয়েছে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। জয় দিয়ে বিপিএল এর সিলেট পর্ব শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীকে 7 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 168 রান করে দুর্বার রাজশাহী। সর্বোচ্চ 39 রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়, জিশান আলম 38 এবং ইয়াসির আলী রাব্বি করেন 37 রান। শাহিন শাহ আফ্রিদি নেন 2 উইকেট। জবাব দিতে নেমে অধিনায়ক তামিম ইকবালের 50তে জয়ের রাস্তা পেয়ে যায় ফরচুন বরিশাল। 48 বলে অপরাজিত 86 রানের ইনিংস খেলে 15 বল হাতে রেখে ম্যাচ জিতিয়ে আনেন অধিনায়ক তামিম ইকবাল। রাজশাহীর মোহর শেখ নেন 2 উইকেট। বিপিএল সিজন 11-এর সিলেট পর্বে এসেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। হোস্ট টিম সিলেট স্ট্রাইকার্সের দেয়া 205 রানের টার্গেট তাড়া করে 8 উইকেটে ম্যাচ জেতে রংপুর। আসরে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে রংপুরে জয়ে বিশাল অবদান রাখেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিপিএলে হোম গ্রাউন্ডে এসেও জয়ের দেখা পেল না সিলেট স্ট্রাইকার্স। সিজন 11-এর সিলেট পর্বে হোস্ট টিমকে 8 উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। যদিও শুরুর গল্পটা ছিল ভিন্ন রকম। টস হেরে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের 2 অর্ধশতকে বড় সংগ্রহের পথে হাঁটে সিলেট স্ট্রাইকার্স। শেষ দিকে জাকির আলী ও অ্যারন জোনসের 34 রানের পার্টনারশিপে ভর করে 4 উইকেটে 205 রান তোলে সিলেট। জবাবে 0 রানে ওপেনার আজিজুল হাকিমকে ফিরিয়ে চমক দেখান সিলেট পেসার তানজিম সাকিব। তবে দ্বিতীয় উইকেটে সিলেটের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে 186 রানের পার্টনারশিপ করেন অ্যালেক্স হেইলস ও সাইফ হাসান জুটি, যা বিপিএল এর চতুর্থ সর্বোচ্চ জুটি।
80 রানে সাইফ ফিরলেও উইকেটে শেষ পর্যন্ত টিকে থাকেন ইংলিশ ব্যাটার হেলস। আসরে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে 113 রানে অপরাজিত থাকেন তিনি। এক ওভার হাতে রেখে 210 রান তুলে ম্যাচ জিতে রংপুর। টানা চতুর্থ জয়ে 8 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল নুরুল সোহানের তারুণ্য নির্ভর দলটি। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। বিভিন্ন ইস্যুতে মুখোমুখি বিসিবির শীর্ষ কর্মকর্তা ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। বোর্ড কর্তাদের লোভ লালসা থাকা উচিত নয় মনে করেন সাবেক পরিচালক সুজন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছে এক ইসরায়েলি সৈন্য। গাজায় ত্রাণ পণ্যবাহী গাড়ির বহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গতরাতে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার জনজীবন। যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে জেরুজালেমে ফিলিস্তিনের আরও জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। এবার রয়েছে কৃষি সংবাদ। বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধানের চারা যাতে নষ্ট না হয় তাই বেড পদ্ধতি তৈরি সহ নিরাপদ ও আদর্শ বীজতলা তৈরি করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে বোরো ধানের চারা সংকট এড়াতে ও পুষ্ট চারা পেতে কৃষি বিভাগের পরামর্শে আদর্শ বেড পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন চাষিরা। তাই চাষিদের এখন ব্যস্ত সময় কাটছে বোরো বীজতলায়। আবহাওয়া ভালো থাকায় এবার ধানের চারাও ভালো হয়েছে। গত বছরে বীজেরও সমস্যা হইল, আবার আবহাওয়া খারাপ ছিল, এই জন্য চারার খুব সমস্যা ছিল। কিন্তু এবছরে চারা এ পর্যন্ত ভালো আছে। কৃষি বিভাগ থেকে আমরা এর আগে চারা দিতাম এক ঢালা, এখন আমরা কৃষি বিভাগের ঋতু থেকে আমরা চারা দিই বেড করি। এতে আমাদের চারা ফলন হয় বেশি, চারা উন্নত হয় বেশি। তবে চাষিরা বোরো আবাদের শুরুতেই সার নিয়ে চিন্তিত। ধান লাগাবো 2 বিঘা, তো ধান আগে যদি সার পাবো কিনা ভরসা দিতে কম পাই, তাহলে তো আমরা আবাদ তুলতে পারবো না। এখন যদি সরকার যদি আমাদের একটু সুযোগ সুবিধা করে দিত তাহলে আমরা ধান চাষটা ঠিক মতন করতে পারতাম। বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে বীজতলা যাতে নষ্ট না হয় সে বিষয়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চারা এত সুন্দর হয়েছে, আমাদের যে টার্গেট ছিল আমি মনে করি টার্গেট থেকেও অনেক বেশি হবে। আর চারা যাতে কোল্ড ইঞ্জুরিতে না ভোগে এই জন্য তারা আগে ভাগে যেমন চারা দিয়েছে, আমরা তাদের পলিথিন ব্যবহার করার কথাও বলছি, যাতে তাদের নির্বিঘ্নে চারা তুলতে পারে সেই পরামর্শ আমরা সবসময় দিয়ে যাচ্ছি। চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,427 হেক্টর জমিতে। এই লক্ষ্যমাত্রা পূরণে 978 হেক্টর জমির বীজতলা তৈরি করা হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘদিনের দখল দূষণে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী নদী। এক সময়ের খরস্রোতা নৌপথ এখন ভাগাড়। মশা মাছি সহ নানা রোগের প্রাদুর্ভাবে হুমকিতে জনস্বাস্থ্য। খনন ও পরিকল্পিত উন্নয়নে কাটাখালী নদী বাঁচানোর দাবি সিরাজগঞ্জবাসীর। নদীটি পুনরুদ্ধারে সবার সচেতনতা ও সহায়তার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাণিজ্য ও যাতায়াত সুগম করতে ব্রিটিশ শাসনামলে সিরাজগঞ্জের বুকে খনন করা হয় কাটাখালী নদী। সময়ের গুরুত্বপূর্ণ নৌপথে নেই কোনো পানি প্রবাহ। অব্যবস্থাপনা আর অবহেলায় দখল হয়ে গেছে কাটাখালীর বিভিন্ন অংশ। দুর্নীতি ও অনিয়মে এর আগে নদী খনন ও সৌন্দর্য বর্ধনে কোটি টাকার প্রকল্পের সুফল না আসায় স্থানীয়দের দুঃখের কারণ কাটাখালী নদী। ময়লা আবর্জনায় ভর্তি, সেখানে মানুষ সুস্থ পরিবেশ তো দূরের কথা, এখান দিয়ে হেঁটে যাওয়াই কষ্টকর। দুর্নীতি বন্ধ করে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে এই কাটাখালী সৌন্দর্য বর্ধন করবে, পরিবেশ দূষণ মুক্ত করবে। ব্রিজের যেমন একটা ঐতিহ্য আছে এই দেশে, এই খালের যেন ওই ঐতিহ্য সারা দেশে যেন ছড়িয়ে পড়ে, এই পরিকল্পনা নিয়ে কাজ করা হোক। শুষ্ক মৌসুমে যেন
পানি থাকে সেই ব্যবস্থা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত এটা আসলে সমস্যার সমাধান হবে না। তবে বিপর্যস্ত পরিস্থিতির জন্য স্থানীয়দের অসচেতনতাকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীর যে খননটা হয়েছে, আমাদের খননটা ভালো হয়েছে এবং খননটা এখনো আছে, তবে যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না। ঐতিহ্যবাহী কাটাখালী নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনার প্রত্যাশা শহরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে চলমান দ্বন্দ্ব ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবার সে আলোচনায় যোগ দিলেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, বোর্ড কর্মকর্তাদের লোভ লালসা থাকা উচিত নয়। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। 5 মাস হলো নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ বোর্ডে এসেছেন, অথচ কিছুদিন যেতে না যেতে মুখোমুখি অবস্থানে দুইজন। সাবেক বোর্ড পরিচালক সুজন বলছেন, বোর্ডের 2 শীর্ষ কর্মকর্তার এই প্রকাশ্য বিরোধে বোর্ড পরিচালনায় দায়িত্বশীলতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন, যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করব না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমার মনে হয় এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে, যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে, আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পারসন টু সার্ভ হিয়ার, তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি টিকিট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে, আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। বিসিবির ওয়ার্কিং কমিটি এখনো পুরোপুরি গঠিত হয়নি। বোর্ড পরিচালনা করছেন মাত্র 10 জন পরিচালক। তাই বিসিবির প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন সুজন। অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই জন্য হয়তো বোর্ড চালানো কষ্টই হচ্ছে, সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না, বা যাদেরকে ওনারা নিতে চান নিয়ে নিলেই পারেন। দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এনে তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার, যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন মাঠের খেলাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। মাঠের বাইরের এমন অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতেই ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আইনানুগ ব্যবস্থার ঘোষণা। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয়, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।